আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে, গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি। যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুঁকে, এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন। বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাঁটছি, বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেঘ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে ঝিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতো, আগলে রাখা মায়ার মতো আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপর হলে বিষাদ জ্বালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন। হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই। আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ফেরের ভেতর হারিয়ে যাই। ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায়। নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার কোনো বন্ধু নেই। প্রিয় দর্শক, তারকাকথনের আজকের আয়োজন আমরা আবৃত্তি দিয়ে শুরু করলাম। যার কণ্ঠে শুনলেন নিশ্চয়ই তাকে আপনারা সকলে চেনেন। প্রিয় মুখ, প্রিয় মানুষ, আমাদের সকলের পরিচিত অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি আছেন আমাদের সাথে। এবং শুধুমাত্র অভিনয় শিল্পী বললে ভুল হবে, আবৃত্তি শিল্পীও একজন। এখন বর্তমানে আবার উপস্থাপনাটাও করছেন। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। ভেবেছিলাম আজকে আয়োজনটা অন্যভাবে আপনাকে পরিচয় করাবো বা পরিচিত করাবো, কিন্তু আপনি যেভাবে শুরু করেছেন এর থেকে ভালো আসলে হতে পারতো না। থ্যাংক ইউ। কার কবিতা শুনলাম আমরা শুরুতে একটু জানি? এটা খুবই এখনকার জনপ্রিয়, সে বেশ কিছুদিন ধরে, সাদাত হোসাইন। আচ্ছা, অল্প বয়সী একটা ছেলে, এত ভালো লেখে ওর কবিতা। আচ্ছা, কবিতায় বারবার বলছিলেন আমার কোনো বন্ধু নেই। আপনার সত্যি কি বন্ধু আমার আছে? অনেক এবং বন্ধু কার আছে? আমার অনেক বন্ধু, হ্যাঁ। আচ্ছা। আসলে আমার বন্ধু ভাগ্য ভীষণ ভালো, এবং আমার স্কুলের বন্ধুরাও এখনো আছে, কলেজের বন্ধুরা আছে, পাড়ার বন্ধুরা আছে, নাটকের বন্ধু আছে। বন্ধু শেষ নেই। আর আমার যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব হয়, এটাও মানে আমার, এবং আমাকে বিশ্বাস করে অনেক অনেক কথাও বলে। আচ্ছা, আমাকে বন্ধু ভাবে। আপনি বিশ্বাস করে কাদেরকে কথাগুলো বলেন বা বলতে পারেন? হ্যাঁ, সেরকম আছে, বলতে পারি। বন্ধুত্ব টিকিয়ে রাখার আসলে যদি কোনো সিক্রেট রেসিপি থাকে, সেটা আসলে কি হতে পারে? একজন ভালো বন্ধু কখন হয়ে উঠতে পারে? একটা ছোট্ট একটা কথা, এটা সবাই জানে, বন্ধু হলো ছায়ার মতো এবং আয়নার মতো। ছায়া কখনো ছেড়ে যায় না, আয়না কখনো মিথ্যে বলে না। বন্ধু হচ্ছে যে কখনো সরি বলবে না, বন্ধুর সমালোচনাটা মেনে নিতে হবে। আর বন্ধুত্বটা ধরে রাখার জন্য অল্পতেই রাগ হবে, অভিমান হবে, কিন্তু সেটাকে ধরে রাখলে চলবে না। বন্ধুত্ব হচ্ছে আসলে এরকম একটা ব্যাপার সঞ্জিদা, যে তুমি পৃথিবীতে কাউকে কিছু বলতে পারছো না, ইভেন বাবা মাকে না, বা যদি ম্যারিড থাকে তার হাজব্যান্ড বা ভাই বোন। বন্ধু সেই একমাত্র শেষ মুহূর্তে যাকে বলা যায়, যে কখনো ছেড়ে যায় না, এবং সে সুন্দর সমালোচনা করে, যে সমালোচনা তার ভালোর জন্য, এবং সমালোচনাটা মেনে নিতে হয়। বন্ধুত্বটা শব্দটা ছোট, কিন্তু এর ব্যাপকতা অনেক। কিন্তু একটা ভালো বন্ধু জীবনে যার আছে, আবার অনেক বন্ধু না, বেশি বন্ধু হয় না, 4-5 জন, খুব বেশি হলে 4-5 জন, সত্যি সে ভাগ্যবান এরকম বন্ধু যার আছে। আচ্ছা, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে বা আত্মীয়তার সম্পর্ক আছে, যে বাবা মার কথা বললেন, স্বামীর কথা বললেন, ছেলে মেয়ে হতে পারে, তারাও কি আমাদের ভালো বন্ধু হতে পারে? অবশ্যই হতে পারে। সম্পর্ক ব্যাপারটাকে আমরা গুলিয়ে ফেলি। সম্পর্ক, ভালোবাসা, এই দুটো কিন্তু
সম্পর্কের সাথে একটার সাথে আরেকটার মিল। তোমার বাবার সাথে যে সম্পর্ক, তোমার বাবার সাথে ভালোবাসার সম্পর্কটা সেরকম। তোমার বন্ধুর সাথে সম্পর্ক সবার সাথে, কিন্তু ভালোবাসার সম্পর্কটা হবে আরেক রকম। এই যে ভালোবাসা এবং সম্পর্ক, এটার একটা ভারসাম্য আছে। আমরা যখন এই ভারসাম্যটা হারিয়ে ফেলি, ছন্দপতন হয়, তখনই এই আর মানে কাছের মানুষটাও আর বন্ধু থাকে না। বিষয়টা তাই, সবকিছুতেই ভারসাম্য। আচ্ছা, মানুষের বন্ধুত্বের কথা তো শুনলাম, কিন্তু কিছু সময় আমাদের প্রফেশন, একটা প্রতিষ্ঠানও কিন্তু আমাদের জন্য বন্ধু হয়ে উঠতে পারে। সেই বন্ধুত্বের জায়গায় যদি বলি, তাহলে কোন নামগুলো লাগে, কোন প্রতিষ্ঠান বা কোন ক্যারিয়ারের কোন পার্সপেক্টিভটা আপনার কাছে ইম্পর্টেন্ট বেশি? আসলে তো আমি অভিনয় শিল্পী, কিন্তু কখনো অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেইনি, কিন্তু কাজটা করার সময় মনে করি এটাই আমার একটা প্রফেশন। তবে আমি কোনো কিছুকে আলাদা করব না। আমার কথা হচ্ছে, তুমি যে কাজটাই করো সেটার প্রতি তোমার একটা দায়িত্ববোধ থাকতে হবে, ভালো লাগে থাকতে হবে। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা আমি পার্সোনাল লাইফে করি, আমি যে কাজটি করতে যাই, আবৃত্তি বলো, অভিনয় বলো, এই উপস্থাপনা বলো, আমি খুব পজিটিভ মাইন্ডেড হয়ে যাই, মাইন্ড নিয়ে যাই এই জন্য যে ওটা আমার বাসা বাড়ি না। সুতরাং তুমি যদি একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে বা জাজমেন্টাল হয়ে যাও, আগেই তোমাকে কেউ বলো তুমি এই কাজটা করছো, তুমি এই উপস্থাপনা করছো, দেখবা এখানে কিন্তু ও হেল্পফুল না, ও এটা করবে না, ওটা করবে না, তুমি কিন্তু সেটা বিশ্বাস করবে না। তুমি নিজে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যাবা, তুমি নিজের বিচারে আসলে নিজে যদি ঠিক বলে না যে দুনিয়া ঠিক, আসলে ক্যারিয়ার, প্রফেশন যেটা যাই বলি না কেন, একেবারে এটা নিজের উপরে। ওকে, থিয়েটারের কথা একটু শুনতে চাই। থিয়েটার যারা করেন তাদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়, এটি আসলে অনেকেই বলেন যে আসলে অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়ে জীবনের। তো ওই জায়গা থেকে এখন থিয়েটারে নিয়মিত হওয়ার এই যে একটা সংযোগ, এটা কি আছে না একটু? না, আমার সংযোগটা চলে গেছে থিয়েটারের সাথে, কিন্তু মানুষগুলোর সাথে আছে। মঞ্চ নাটক করা সেটা একটা মানে আমার দুঃখজনক ঘটনা। তোমার সাথে আমি সেটে বা একটু আগেই বলছিলাম যে আসলে কিছু হারালে না, সেটা কাউকে দোষ দিতে নাই, সেটার জন্য নিজেই দায়ী। কিছু পেলে সেটাও তোমার নিজের গুণে পাওয়া। তো থিয়েটারে আমার একটা কষ্টের একটা সময় একটা গেছে, যে আমি থিয়েটার ছাড়তে বাধ্য হয়েছি। তখন ভেবেছি যে সেই মানুষগুলোর দোষ, আসলে এটা ভুল আমার, আমি কেন ছাড়লাম। হ্যাঁ, অভিমান করতে নেই, অভিমান করাটা যে কত বড় ভুল হয়ে যায় মানুষের। তবে সেই মানুষগুলোর সাথে সম্পর্ক আছে। আর থিয়েটারের ব্যাপারটা কীরকম জানো, একেবারে পরিবারের চেয়েও কেমন যেন একটা আপন, একজনের ব্লাড লাগবে, দৌড়ে আসলো, একটা মানুষ নাই কোথাও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বা অনেক কাজ আছে, যে কোনো কাজ ডাকলেই চলে আসে, ওই একসাথে ভাত ডাল যা আছে খেতে থাকে, চা খাওয়া। ওই থিয়েটারের ওই সম্পর্কগুলো কারোর সাথে মেলানো যাবে না। ইভেন আগে যখন আমরা টেলিভিশন নাটক করতাম, সেখানেও আমাদের একটা সম্পর্ক হয়ে যেত। এখন প্যাকেজ, আসলে সবার ব্যস্ততা, কিন্তু এই থিয়েটারের সম্পর্কগুলো একেবারেই অন্যরকম। এটাকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আপনি থিয়েটারে যে সময়টা বলছিলেন, সেটা আসলে একটি অন্য সময়, অন্য প্রেক্ষাপট। এখনকার প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। থিয়েটারে এখন বিশেষ করে শিল্পীদের অবদান অনেক বেশি প্রয়োজন। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি থিয়েটারে ফেরার কথা বা নির্দেশনায় ফেরার কথা কখনো ভেবেছেন? একদম ভেবেছি। গত পরশু এটা নিয়ে কথা হলো। ওরা বলছে যে আপা আপনি থিয়েটারের, ওরা যে আপা আপনার কি লাগবে, আমরা আছি। আমি আসলে যে থিয়েটারের জন্য কিন্তু আমি ঢাকায় আসছি, মানুষ ঢাকার বাইরে থেকে আসে HSC করে ইউনিভার্সিটিতে পড়ার জন্য, আর আমি কিন্তু SSC করে এসেছি। জানো কেন? থিয়েটার, টেলিভিশন নাটক না। তো এখানে আমার স্যাক্রিফাইস, আমার শুধু একদিনের একটা ঘটনা তোমাকে বলি থিয়েটারের। আমি ইডেনে ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট। তো মামার বাসায় জানতো যে আমি নাটকের রিহার্সাল করি, এটা জানতো না। আমি বলতাম কলেজ শেষ করে আমি টিচারের কাছে পড়ে তারপর আসি। হ্যাঁ, তো তখন আমি বাসা থেকে যা কিছু খেয়ে বের হতাম। আর আমার সময়, আমি কিন্তু সেই 86-এর কথা বলছি। হ্যাঁ, তো আমার সময় তোমার ওই ফাস্ট ফুডের দোকান বা বাইরে গিয়ে আমি একটা কিছু খাবো, ওই সাহসটাও ছিল না, এত ভুড়ি ভুড়ি বা যেটুকুই খাওয়া যায়, কিন্তু আমার ওই সাহসটা ছিল না। ওই যে সকালে খেতাম আর আমার খিদায় আমার জান চলে যেত। কলেজের মধ্যে টুকটাক সিঙ্গারা কি পাওয়া যেত, সেটাতে তো আর পেট ভরে না। তো আমি ওয়েট করতাম, আমি কখন রিহার্সালে যাব, রিহার্সালের ব্রেকে যে খেতে দেয় সেটা আমি কখন খাবো। আমার কিন্তু খাওয়ার অভাব ছিল না, কিন্তু আমার সুযোগের অভাব ছিল, আমার সাহসের অভাব ছিল। যে থিয়েটার রিহার্সালে যেতাম, কখন ব্রেক হবে, কখন ব্রেক হবে। ব্রেক হতো, কপাকপ সিঙ্গারা পুরি যা যেত, মানে চারপাশে সবাই বুঝতো এটা যে ওর অনেক অনেক ক্ষুধা পেয়েছে, সবার একটা সিঙ্গারা একটা পুরি আমাকে দিয়ে দিত, আর আমি সব খেয়ে ফেলতাম। হ্যাঁ, তো এই স্যাক্রিফাইসগুলো আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, এরকম অনেক কষ্টের স্মৃতি আছে, এগুলো এখন বলতে ভালো লাগে, কিন্তু এখন তো সেই এত বছরের
স্মৃতিগুলো সবার কাছে কয়েক মিনিটের গল্প মনে হবে। আর ওই মুহূর্তে যদি বলতাম তখন করুণা করতো, করুণাটা আমি কখনো চাইনি। এই আর কি। তো থিয়েটারে আমি যাব ফিরে, একদম ডিটারমাইন্ড। আমি আবার নাটকে ফিরছি, থিয়েটারের নির্দেশনায় ফিরছি, সবই ফিরছি, খুব অল্প সময়ের ব্যাপার। থিয়েটারে তো আপনি একক অভিনয়ও করেছেন, তো সেই জায়গা থেকে ওই সময়টা মনে করলে এখন কেমন হয়, বা তখন সময়টা কেমন ছিল আপনার জন্য? সময়টা আসলে এখন হয় কি, ওই যে ব্যস্ততা, সবাই এখন অন্যান্য, থিয়েটার করে তো কেউ কারোর সংসার চলে না। আমাদের থিয়েটার তো কোনো পয়সা নাই, রেপার্টরি কিছু হচ্ছে আহামরি তাতে কিছু হয় না মানুষের। আমি বলবো এখনো যারা থিয়েটার করছে তাদেরকে আমি স্যালুট দিচ্ছি, যে এটা খুব টাফ। তো এখন রিহার্সালগুলো, আমরা যেমন একটা মঞ্চ নাটকের রিহার্সাল 3-4 মাস করতাম, সেই নাটকের টাকা তোলার জন্য আমরা দলে দলে বের হতাম, যে নাটক মঞ্চ নামতে তো অনেক পয়সা খরচ হয়, সেগুলো এখন সময় নাই, কতটা কি হয় জানি না। এবং ইভেন এখন প্রথমে ভার্চুয়ালিও রিহার্সাল হয়, এরপরে গিয়ে আমরা যেটাকে বলি যে একদম ব্লকিং সহ। ব্লকিং মিনস আমরা প্রথমে রিডিং রিহার্সাল করি, দেন যখন গ্রেপে আসে ডায়লগগুলো তখন আমাদের ব্লকিং, মানে আমাদের কোথায় কার পজিশন কি, ওগুলো আর কি ব্লকিং বলে। দেন কস্টিউম, এগুলো সব চলতে থাকে। 3-4 মাস পর একটা নাটক মঞ্চে আসে, এই শ্রমটা দেয়া মানে চারটিখানি কথা না। এখনো সেরকম সিরিয়াস কয়েকটা দল আছে, হাতে গোনা। আচ্ছা, আপনি বলছিলেন থিয়েটার করলে তো আসলে পয়সা পাওয়া যায় না, তখনকার পরিস্থিতি ছিল, এখনো খুব একটা পরিবর্তন আসেনি বলাই যায়। আপনার কি মনে হয় এখনকার এই প্রেক্ষিতে এই স্টেটমেন্টটার কি পরিবর্তন প্রয়োজন রয়েছে? এটা তো অনেক আগেরই প্রয়োজনটা ছিল, অনেক আগের। এবং সেটা যদি হতো আজকে মঞ্চের এই দুর্দশাটা হতো না, নাটকের এই দুর্দশাটা হতো না। আমি নাটকের দুর্দশা বলতে নাটক নষ্ট হয়ে গেছে আমি সেটা বলবো না, অনেক কিছু ডেভেলপ হয়েছে, অনেক ভালো নাটক, ভালো ডিরেক্টর, ভালো রাইটার, ভালো আর্টিস্ট আমরা পেয়েছি। এরা মাঝে মাঝে হারিয়ে যায়, তাহলে এরা হারিয়ে যেত না। এই পৃষ্ঠপোষকতাগুলো যদি থাকতো, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সমন্বয় থাকতো। ইভেন যে চ্যানেলের নাটকগুলো, সমন্বয়ের অভাব আমার কাছে বরাবরই মনে হচ্ছে। ডিরেক্টর, রাইটার, আর্টিস্ট, প্রডিউসার, চ্যানেল, মার্কেটিং সব কিছু মিলে একটা সমন্বয়ের একটা অভাব আছে। এবং সেটার কারণই হচ্ছে আমরা সবাই একরকমের স্বার্থপর, যে যার স্বার্থ দেখি, স্বার্থ বিসর্জনটা আমরা কম দিতে পারি। একটা ছোট্ট উদাহরণ তোমাকে বলি, আমি কলকাতায় একটা নাটকের সিনেমার একটা শুটিং করছিলাম, এই চ্যানেলাই এবং কলকাতার যৌথ প্রযোজনায়, হঠাৎ দেখা। তো বেশ কয়েক বছর আগে, তো আমার মনে আছে হঠাৎ 4 দিনের দিন শুটিংয়ের সময় সব লাইট অফ হয়ে গেল, শুটিং বন্ধ, সন্ধ্যা 7টা, 7:15 একটু হইচই শুনতে পেলাম। তো ওই আমাদের মেকআপ আর্টিস্ট দিদি, সিনিয়র, ওনাকে বললাম দিদি কী হয়েছে? বলে কি আমাদের একটা ইউনিয়ন আছে, 3 দিনের উপর পয়সা জমে গেলে একদম সবাই শুটিং বন্ধ করে দেবে, পয়সাটা দেবে তারপরে। এই যে একটা ইউনিটি, এবং শুধু ওর ওখানেই শুটিং বন্ধ হয়নি, সারা ইয়েতে বন্ধ হয়ে গেছে। তো এই যে আবার আমার মনে করে একটা নাটকে আমাকে 50 টাকা দিবে, কথার কথা। একই ক্যারেক্টারে হঠাৎ পরের দিন ফোন করলো, না আপা এত টাকা তো দিতে পারবো না, আমরা 10 টাকা একজনকে পেয়ে গেছি। তো এটা যদি হয় নাটকের আর্টিস্টকে পয়সা দিয়ে হিসাব করা, আর্টিস্ট সিনিয়র জুনিয়র তার কোয়ালিটি, তো সেখানে এরকম কিছু ব্যাপার আছে। সিন্ডিকেট ইদানিং শুনি, কতটা সত্যি জানি না। তো সমন্বয়, তো আজকে আমরা অনেক ভালো ডিরেক্টরকে হারিয়েছি, রাইটারকে হারিয়েছি, আর্টিস্টদেরকে হারিয়েছি, একটাই কারণ, সমন্বয়ের অভাব। নতুনরাও আবার আসছেন কিছু কিছু সময়, কিন্তু আমরা আশা দেখি যখন সিনেমা হলে এখন আমরা কাজ দেখি, অনেক এসেছে, ভালো করছে তারা। আপনি কিন্তু বাংলাদেশ টেলিভিশনেও কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন, বাংলাদেশ টেলিভিশনেরই আর্টিস্ট বলা যায় আমাদের। আমি পর্যন্তই গোল্ডেন টাইমটা পেয়েছি, সেই হিসেবে আমি লাকি। সরি আমি তোমার কথা থামিয়ে দিলাম। না ইটস ওকে। আমরা শুনতে চাই, আসলে আপনার গল্প শুনতেই আমরা বসেছি এখানে। এই যে একটা প্ল্যাটফর্মগুলোর পরিবর্তন, আমি কিন্তু শুরুতেই আজকে বলছিলাম আপনাকে যে এই যে পরিবর্তনের একটা ধারা, এখন যেমন ওটিটির কাজগুলো, সেগুলো একটা ভিন্ন ধাঁচের কাজ। তো এই পরিবর্তনটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি ভীষণ ওয়েলকাম জানাবো, এটার ভেতরে কোনো আমার দ্বিমত নেই। একটা জিনিস মনে রেখো, জেনারেশন একটা গ্যাপ থাকবে। তুমি কিন্তু তোমার বাবা মার সন্তান, কিন্তু পুরোপুরি তোমার বাবা মার মতো না। তোমার মেন্টালিটি তোমার বাবা মার মেন্টালিটি একটা, তারপরে যুগের চাহিদা, সেদিক দিয়ে আমার এতটুকু দ্বিমত নেই। বরং আমি স্যালুট জানাই এখনকার নতুন আর্টিস্টদের। আমি দেখি যে এত সুন্দর মেকআপ কনসিয়াসনেস, তাদের কস্টিউম কনসিয়াসনেস, এবং তারা ডে বাই ডে এত ডেভেলপ করছে। আর একটা জিনিস সঞ্জিতা, তুমি মনে রাখবে, যুগ যেটাই পরিবর্তন হোক, যে সত্যিকার অর্থে যে ক্ষেত্রেরই আর্টিস্ট হোক, সে যদি সিনসিয়ার থাকে, সে তার জায়গায় ঠিক থাকে, সে কিন্তু ঝরে যায় না, সে টিকে থাকে। সেই প্যাকেজের যখন শুরু হলো, যারা টিকে আছে, কিন্তু ডে বাই ডে তারা ডেভেলপ করছে। আর ওই রকম যারা, তারা কেউ থাকে না। সেটা, আর এই যুগের পরিবর্তনটাকে আমি ভীষণ ওয়েলকাম জানাই। শুধু একটাই বলি, সমন্বয়।
আর নইলে এই যে যাদেরকে সুন্দর সুন্দর এত ভালো ভালো আর্টিস্ট আমরা পাচ্ছি সবকিছু এরা কিন্তু হারিয়ে যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা যেহেতু উঠে এসেছে, এখন কিন্তু পুরনো কাজগুলো আমরা নতুন করে দেখি, বিশেষ করে আপনার যে পুরনো কাজগুলো অভিনয়ের ক্ষেত্রে, সেগুলো অনেক সময় ছোট ছোট ক্লিপ করে দেখা যায়, ভিডিওতে দেখা যায়, সেগুলো কি আপনি দেখেন? আমিও দেখি। সেগুলো দেখলে আসলে কি এখনো মনে হয় যে এখন যদি আবার সেই সময় ফিরে যেতে চাই বা অভিনয় শুরু করতে পারতাম? একদম। শোনো, একটা মজার কথা বলি। মঞ্চ নাটক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, ওনাকে অনেক জোর করিয়ে থিয়েটারে এই মঞ্চ নাটকটা লেখানো হয়েছিল। তো সেখানে আমার পার্ট ছিল লীনা, বাড়ির ছোট মেয়ে, এবং ওনার লেখায় সবসময় একটা বিবেকের চরিত্রের মতো থাকে যে সব সমাধান করে। তো ওখানে একটা ডায়লগ ছিল যে জীবনটা যদি গ্রামোফোন রেকর্ডের মতো হতো তাহলে আবার শুরু থেকে শুরু করতাম। এই আফসোসটা এমন কারোর মধ্যে নাই যে নাই, কিন্তু হয় কি এটাকে কাটিয়ে উঠতে হয়। তো আমি আবার নিজেকে তখন সাইকোলজিস্ট হয়ে যাই, ইউ ভার্সেস ইউ, যে না এখন যা করছে এসে। তবে এটা ঠিক যে এইরকম সুযোগ বা কিছু সময় নষ্ট করা, কিছু গোল্ডেন টাইম বুঝিনি, কিছু সুযোগ বুঝিনি, এত এটা হয়, আফসোস রয়েই যাবে। জীবনটা যদি শুরু থেকে শুরু করতে হতো তাহলে নিজেকে আসলে কিভাবে তৈরি করতেন বা কি হতেন, এখন কি মনে হয়? আমি অভিনয় শিল্পী হতাম, তবে সেখানে নিজেকে যেভাবে প্রপার তৈরি করতে হয় সেটাই হয়তো হতাম। তবে একটু মাঝে মাঝে মনে হয় যে গানের আর্টিস্টও হতে পারতাম। আচ্ছা, আপনি গান গাইতে পারেন তাহলে? ওই বাথরুম সিঙ্গার, মানে আমি তো এখন সিরিয়াস আর্টিস্ট না, তবে আপনি বলছেন সিরিয়াস আর্টিস্ট না? না, সিরিয়াস না, টুকটাক বাসায়, মানে বাইরে গান করি না, টুকটাক করি আর কি। ওকে, কিন্তু আবৃত্তিটা তো করা হয় সব সময়, এটা আমি ভীষণ সিরিয়াসলি নিয়েছি। এখানে আমি ভীষণ একটা ফ্রিডম পাই, আমি আমার মতো করে আবৃত্তি করি, আমার মতো করি। তবে আমার একটা পেজ আছে এবং এটা কিন্তু অর্গানিকভাবেই দেখলাম যে খুব কম সময়ে অনেক ফলোয়ার হয়ে গেছে, 1,15,000-এর মতো। তো আমি এই কিছুদিনের মধ্যে যেটা করব যে আমার আবৃত্তিটাকে আমি আলাদা করে ফেলবো। আমি ব্লগ করি, আবৃত্তি করি এবং ইউটিউবে আছে, আমি দুটো জিনিসকে আলাদা আলাদা করি। ব্লগিং এর টপিক আসলে কেমন থাকে? সে আবৃত্তিটাই থাকে নাকি অন্য কিছু থাকে? না, আবৃত্তিও থাকে। আর ইন্টারেস্টিং কি জানো, আমি নিজেও কন্টেন্ট নিজে কিছু লিখি না, আমি কিছু ভিডিও টিডিও থাকে, এগুলোকে এডিট করে পছন্দ মতো এডিট করে এক জায়গায় এনে আমি তাকিয়ে দেখি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমি বলতে থাকি। কোনো লেখা আমি আমার মতো করে বলতে থাকি। যদি বলাটা একটু ভালো না লাগলে আবার কেটে আবার বলে আবার রেকর্ড করলাম, এরকম। মানে আমার কোনো আসলে আমার নিজের ঢোল নিজে পেটাবো, সেটা হচ্ছে যে আমি এরকম না যে আর্টিফিশিয়াল কিছু দেখাই। আমার নিজের ন্যাচারাল একটা বিষয় যে আমি সেটাই, বা এরকম না যে আমি খুব স্পিচ দিয়ে যাচ্ছি মোটিভেশনাল। আমি আমার কথাগুলি আসলে, আমার এই পর্যন্ত আসা বয়স তো কম হয়নি, এই পর্যন্ত কম চড়াই উতরাই মানে পার হয়নি, বা জীবনে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। এই কথাগুলোই বা এগুলোই বা আমার জীবনযাপন, বিশেষ করে আমি যে এই যে এসে আমি যে এখনো টিকে আছি মান সম্মানের সাথে, এবং আজকে এই যে তোমার এই জায়গাটা আসার আমন্ত্রণ পাওয়া, এটা তো আমার যোগ্যতায় আমি পেয়েছি, তোমাদের ভালোবাসায় পেয়েছি, আর তো কিছু না। তো আমি এটাই ইন্সপায়ার করি সবাইকে যে ফুরিয়ে যাওয়া না বা থেমে যাওয়া না, বিরতি বলে কিছু নেই। যতদিন বেঁচে থাকো, যেমন জাপানিজরা বলে যে রিটায়ারমেন্টে যেও না, রিটায়ারমেন্ট বলে কিছু নেই। তো আমি এটা ইন্সপায়ার করার চেষ্টা করি। আর আমার পার্সোনাল লাইফে আসলে আমার হাজব্যান্ড একই ছেলে, আমার 4 ননদ। আমার শাশুড়ির সাথে আমি 32 বছর আমার বিয়ে হয়েছে, ওনাকে এসে 50 বছরের পেয়েছি, ওনার এখন 82 বছর, 83 বছর চলছে। তো ওনার সাথে আমার একটা দুর্দান্ত বন্ধুত্ব। এখনো কি সে একান্নবর্তী পরিবারের? একদম একান্নবর্তী বলতে তো শাশুড়ি মা তো কোনো মানে এই যে ওনার সাথে আমার ডেইলি একটা লাইফ, আমি মাঝে মাঝে এটা আমি ভিডিওগুলো, উনিও জানেন না আমি ভিডিও করছি, জানে যে একটু ক্যামেরা ধরে আছি। তো এগুলোতে মানুষ ইন্সপায়ার হয় যে আসলে আমরা বাসায় একটা মুরব্বী থাকা যে কত বড় ব্লেসিংস, এগুলো অনেকে বুঝতে চায় না। বাবা মা নিয়ে থাকা, শ্বশুর শাশুড়ি, মনে হয় যে এরা মনে হয় অনেক ঝামেলার, আসলে না, এরা অনেক ব্লেসিংস। একটু ছাড় দিতে হয়। বা এরকম বলি যে আমার শাশুড়ি যে বয়সে, ওনাকে আমি একা হতে দেই না। তো হয়তো আমি বলি আমার শাশুড়িকে যে হয়তো আপনাকে আমি কোটি টাকা দেইনি, অনেক কিছু দেইনি, কিন্তু আপনাকে যেটা দিয়েছি, অনেকের কোটি টাকা আছে সেটা তারা পায় না, সেটা হচ্ছে নিঃসঙ্গ হয়ে যায়, সঙ্গ পাওয়াটা। আমি অলওয়েজ ওনাকে আমি ইন্সপায়ার করি। একটু মন খারাপ হয় বুঝি, কারণ সরি আমি বলছি, কেন বলছি, ওনার 83 বছর তো চলছেই, তো শেষ হয়ে যাবে এপ্রিলে, সামনের মাসে ওনার জন্মদিন 20 এপ্রিল, 84-তে পড়বে। ওনার সাথে কেউ নেই বেঁচে, সিনিয়ররা তো নেই, এবং ওনার পরের অনেকেও মারা গেছে। ওনার ভেতরে কিন্তু একটা, আমি জানি একটু পরপর উনি এরকম হয়ে যায় যে উনি হয়তো আর কিছুদিন পর থাকবেন না, উনি বাঁচবেন না, এটা ওনার ভিতর কাজ করে। তো আমি এখান থেকে বারবার ওনাকে টেনে নিয়ে আসি।
আমি মা আমিও কিন্তু কালকেও মরে যেতে পারি, এগুলো দিয়ে ভাবেন কেন, এরকম আর কি। আচ্ছা, যে ছাড় দেওয়ার ব্যাপারে একটা বলছিলেন সংসারের ক্ষেত্রে, যারা ইন্ডিপেন্ডেন্ট উইমেন আছে, আমরা নিজেরা কাজ করে, অনেকের ধারণা বা সমাজের একটা সিংহভাগ মানুষের ধারণা যে তারা আসলে পারিবারিক ক্ষেত্রে এই ছাড় দেওয়ার মানসিকতাটা একটু কম থাকে। শিল্পী হিসেবে আপনি কি বলবেন, যারা মিডিয়াতে কাজ করে বা সামগ্রিক ক্ষেত্রে, এটা কি সত্যি? না, শোনো, লাইফে যদি তুমি একটু কম্প্রোমাইজ না করো, একটু স্যাক্রিফাইস না করো, কিছু দিলে তো তুমি কিছু পাবে, আগে তোমাকে দেওয়ার মেন্টালিটিটা থাকতে হবে। তবে এটাও ঠিক, আমার শাশুড়ির কাছে অনেক শাশুড়ির শেখার আছে, ওনার কাছে শেখার আছে। তুমি যে পরিবারে যাচ্ছ, সেই পরিবারের মানুষকে আগে তোমাকে ওয়েলকাম করতে হবে, কারণ তোমার সারা জীবনের বড় হওয়া স্মৃতি, আপনজন সব ছেড়ে তুমি একটা পরিবারে যাচ্ছ, সেখানে সংখ্যাটা বেশি, তুমি একা যাচ্ছ, সেই মানুষগুলোকে প্রথমে তোমাকে একটা স্পেস দিয়ে দিতে হবে, যেটা আমি পেয়েছি। এবং সবচেয়ে বড় জিনিস কি আমার কাছে জানো, ফ্রিডম। আমাকে তুমি এক পাশে 1 কোটি টাকা এটা সেটা দাও, আর এক পাশে বলো যে তোমার স্বাধীনতা আছে, যাও তুমি একটু ওই টংঘরে গিয়ে চা খেয়ে আসো, আমি ওই টংঘরে চা খেতে যাবো। রিয়েলি একদম এটাই আমি। হ্যাঁ, আমার জীবন এটা বলে না, আমার সবসময় অল্পতে আমি তুষ্ট এবং আমি চাই ফ্রিডম। সেই ফ্রিডমটা আমি 100% পেয়েছি এবং ফ্রিডমটাকে আমি কোনোদিন নষ্ট করিনি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, আরো অনেক কিছু শোনার ছিল, আগামীতে আবার শুনতে পারবো, অনেক গল্প করে ফেলেছি। আগামীতে আবারও দেখা হবে, শুভেচ্ছা রইল আপনার জন্য, শুভকামনা। শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। শিল্পীদের ভাবনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে, সেই অনুপ্রেরণার গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি।